আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শেখ হাসিনা পালানোর পর বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। অন্তর্বর্তী সরকারের সহকারী উপদেষ্টা হবেন শিক্ষার্থীরা। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের প্রথম বৈঠকে গুরুত্ব পেয়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দেশের অর্থনৈতিক চাকা সচল করার বিষয়। এরপর জানিয়ে দিব ৯৬,০০০ কোটি টাকা ফিরল পুঁজিবাজারে। বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে দ্রুত পদক্ষেপ নেয়ার পরামর্শ বিশ্লেষকদের। জানিয়ে দিব আজ গণসমাবেশ করবে হেফাজতে ইসলাম। রাজ্য প্রতিরোধ এবং শান্ত প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে গণসমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এদিকে হাই সিকিউরিটির জঙ্গিরা কথা বলেন মোবাইলে। কারারক্ষীর পাঠানো গোপন চিঠিতে ভয়াবহ তথ্য। কারাবিধি অনুযায়ী কোনো জঙ্গি বন্দী অবস্থায় মোবাইল ফোনে কথা বলা তো দূরের কথা, মোবাইল ফোন দেখারও কোনো সুযোগ নেই। অথচ গাজীপুর কেন্দ্রীয় কারাগারে তারা মোবাইল ফোনে কথা বলেন, এমন একটি ভয়ানক তথ্য কারারক্ষীর চিঠিতে উঠে এসেছে। জানাবো বিস্তারিত, সঙ্গেই থাকুন। এবারে জানাবো থানায় পুলিশের নিরাপত্তায় সেনা এবং আনসার সদস্য। সারা দেশে ৩৬১টি থানায় কার্যক্রম শুরু করেছে পুলিশ। এবং সর্বশেষ জানিয়ে দিব ডেমরায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা। রাজধানীর ডেমরায় সাইদ নামে একজন যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তিনি ৬৭ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ছিলেন। গত সন্ধ্যা এই দুর্ঘটনা ঘটে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধুরা, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক। সহকারী উপদেষ্টা হবেন শিক্ষার্থীরা। সর্বোচ্চ গুরুত্ব আইন শৃঙ্খলা উন্নতি ও অর্থনীতির গতি ফেরানো। দ্রুত খুলবে শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিটিগুলির স্বচ্ছ ও অন্তর্বর্তীমূলক বিচার হবে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের প্রথম বৈঠকে গুরুত্ব পেয়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অর্থনীতির চাকা সচল করার বিষয়। অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা ফিরিয়ে আনতে বিস্তারিত আলোচনা হয়েছে। উপদেষ্টাদের পাশাপাশি সব মন্ত্রণালয় কাজের ক্ষেত্রে আন্দোলনকারী শিক্ষার্থী প্রতিনিধিদেরও সম্পৃক্ততা করা হচ্ছে। শুক্রবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রথম উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাকি উপদেষ্টারা ছাড়াও এতে তিন বাহিনীর প্রধান, পুলিশ মহাপরিদর্শক সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা অংশ নেন। পরে বৈঠকের বিষয়টি সাংবাদিকদের বিস্তারিত জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এর উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তির উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সৈয়দা রেজওয়ান হাসান বলেন, আমরা যারা দায়িত্ব নিয়েছি, আমাদের সব মন্ত্রণালয় পরিচালনার ক্ষেত্রে শিক্ষার্থীরা সম্পৃক্ততা থাকবেন। কিভাবে তারা সম্পৃক্ত থাকবেন, এর কাঠামো কি হবে, এটা আমার পরবর্তী সময়ে চিন্তা করব। মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, উপদেষ্টাদের সঙ্গে সহকারী উপদেষ্টা পদ সৃষ্টি করে শিক্ষার্থীদের কাজের সুযোগ তৈরি নিয়ে আলোচনা হচ্ছে। ৯৬,০০০ কোটি টাকা ফিরল পুঁজিবাজারে। বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। দীর্ঘ ১৬ বছরের একটানা ক্ষমতায় ন্যাক্কারজনক অবসান হয়েছে। একটা চরম অস্থিরতায় ছিল দেশের মানুষের মতো পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীরা। পুঁজিবাজারে অস্বাভাবিক পতনের খেলা তারা বিনিয়োগের প্রাণ বাঁচাতে স্বল্প মুনাফায় তুলে নেয় অর্থগুলো। এখন দেশের পট পরিবর্তনে ভরসা পাওয়ায় নতুন
করে ফিরেছে ডিএইচতে 50,500 কোটি টাকা, আর চট্টগ্রাম স্টকে ফিরেছে 45,406 কোটি টাকা। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নত শাসন ব্যবস্থার আশায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে এসেছে। মৌলভিত্তিক কোম্পানিগুলোকে বিনিয়োগে উৎসাহিত হচ্ছে, যার প্রভাব বাজারে প্রতিফলিত হচ্ছে বলে পুঁজিবাদরা সংশ্লিষ্টরা মনে করেছে। বিদায়ী সপ্তাহ লেনদেনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ক্ষমতার পট পরিবর্তনে একটা পূর্বাভাসের হাওয়া স্পষ্ট করে দেশের পুঁজিবাজারে, ফলে সেখানে ফিরতে উদ্বুদ্ধ হন সাধারণ বিনিয়োগকারীরা। প্রতিদিনই সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা আসা শুরু করেছে, কিন্তু সেই অনুপাতে নেই বিক্রেতা। লাভের আশায় সবাই এখন শেয়ার ধরে রেখেছে। ঢাকা স্টকে 85% ক্রেতার কেনার চাপের বিপরীতে বিক্রেতা ছিল মাত্র 15%। চাহিদার কারণে দাম বেড়েছে শেয়ার ও মিউচুয়াল ফান্ডগুলোর। ঢাকা স্টকে প্রধান সূচক 590.87 পয়েন্ট, ডিএইচ 30 সূচক 231.88 পয়েন্ট, সরিহা সূচক 109.53 পয়েন্ট ফিরে পেয়েছে, কিন্তু এসএম সূচনাটি এই জোরের 74.47 পয়েন্ট হারিয়েছে। আজ গণসমাবেশ করবে হেফাজত। রাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করবে হেফাজত। আজ শনিবার বিকেল 3টায় এই গণসমাবেশ করবে হেফাজত। শুক্রবার রাত 9টা-12টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামিয়াবাদী। তিনি জানান, দেশে চলমান নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে শনিবার বিকাল 3টায় বায়তুল মোকাররমের উত্তর গেটে গণসমাবেশ শুরু হবে। সমাবেশে সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন। এতে দেশের ধর্মপ্রাণ জনতা ও আলেম উলামাদের অংশ নেয়ার জন্য তিনি উদ্যত আহ্বান জানান। কারারক্ষীর পাঠানো গোপন চিঠিতে ভয়াবহ তথ্য। হাই সিকিউরিটির জঙ্গিরা কথা বলেন মোবাইলে। কারাবিধি অনুযায়ী কোনো জঙ্গি বন্দি অবস্থায় মোবাইল ফোনে কথা বলার সুযোগ নেই, অথচ বন্দি বিদ্রোহের সময় তারা মোবাইলেও ভিডিও করেছে। গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি সেলে ব্লগার হত্যা মামলার জঙ্গি আসামিদের মোবাইল ফোন চালানোর সুযোগ করে দেওয়া হয়েছিল। বিনিময়ে লাখ টাকার ঘুষ নেন কারা কর্মকর্তারা। বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যরা একই সুবিধা পেয়ে আসছিল সেখানে। সংশ্লিষ্ট সেলে দায়িত্বরত এক কারারক্ষীর পাঠানো 4 পৃষ্ঠার চিঠিতে যুগান্তরকে ভয়াবহ এই তথ্য জানানো হয়েছে। ক্ষুব্ধ এক কারারক্ষী শুক্রবার যুগান্তরকে বলেন, মোবাইল ফোন ব্যবহারে এমন পর্যায়ে পৌঁছেছে, বন্দীদের সঙ্গে কারারক্ষীদের হামলা পাল্টা হামলার ঘটনার উপর থেকে মোবাইলে ভিডিও করা হচ্ছে। এত কিছুর পরও জেলার লুৎফর রহমানকে সরানো হয়নি। পাগলা ঘণ্টা বাজিয়ে কারা অভ্যন্তরে গেলে বন্দীরা কারারক্ষীদের উপর হামলা চালায়। এ সময় অন্তত 20 কারারক্ষী আহত ছাড়াও 6 বন্দী নিহত হন। জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মশিউর রহমান এনডিসি শুক্রবার যুগান্তরকে বলেন, অভিযোগ অস্বীকার করার সুযোগ নেই। ইতিমধ্যে হাই সিকিউরিটি সেল থেকে 120 বন্দী পালিয়ে গেছে। এ ঘটনায় জেল সুপার সুব্রত কুমার বালাকে বরখাস্ত করা হয়েছে। অস্বাভাবিক অবস্থা বিরাজমান থাকায় ভিতরে বাইরে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করে কয়েকটি কারাগার হামলা ঠেকানো যায়নি। অভিযোগগুলো কঠোর হাতে দমনের প্রক্রিয়া শুরু করব। সারা দেশে 361টিতে কার্যক্রম শুরু। থানায় পুলিশের নিরাপত্তায় সেনা ও আনসার আতঙ্ক কাটাতে শুরু করেছে পুলিশ। ডিএমপির 51টির মধ্যে 29 থানায় কার্যক্রম চালু। রাজধানী ঢাকা সহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। পুলিশ সদস্যদের নিরাপত্তায় থানায় থানায় মোতায়েন করা হয়েছে সেনা ও আনসার সদস্য। এতে আতঙ্ক কাটাতে শুরু করেছে পুলিশ সদস্যদের। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থানাসহ পুলিশ স্থাপনায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ভেঙে পড়ে পুলিশের চেইন অব কমান্ড। আত্মগোপনে চলে যান কনস্টেবল থেকে শুরু করে পদস্থ কর্মকর্তারা। এ অবস্থায় নজিরবিহীন নিরাপত্তাহীনতায় পড়ে যায় গোটা দেশ। অবস্থার উন্নতি দিতে পুলিশের আইজিপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি কমিশনার এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব মহাপরিচালক সহ আইন শৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ পদে আনা হয়
পরিবর্তন। মাঠ পর্যায়ে সদস্যদের মধ্যে আস্থা ফেরাতে নেওয়া হয় নানা উদ্যোগ, যা এখনো অব্যাহত। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে শপথ গ্রহণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্যান্য উপদেষ্টারা। এরপর থেকেই স্বাভাবিক হতে শুরু করেছে দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি। তবে পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগবে। বিভিন্ন এলাকায় সরেজমিন ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। জানা যায় সব থানার কার্যক্রম এখনো শুরু হয়নি। রাজধানীর 51টি থানার মধ্যে শুক্রবার 29টি থানার কার্যক্রম শুরু হয়। পুলিশ সদর দপ্তর এবং ডিএমপি সদর দপ্তর সহ পুলিশের বিভিন্ন স্থাপনায় এদিন কম বেশি পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তর জানিয়েছে 110টি মেট্রোপলিটন থানার মধ্যে 70টি এবং রেঞ্জের 529টি থানার মধ্যে 291টি সর্বমোট 361টি থানার কার্যক্রম চালু হয়েছে।